নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির অবনতি। পানি নামছে ফেনী ও মৌলভীবাজার থেকে। বন্যায় পর্যন্ত ২৭ জনের মৃত্যু। গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। রোডম্যাপ ঘোষণার আহ্বান নেতাদের। সরকারকে রুখে দিতে হবে পতিত স্বৈরাচারের প্রতিবিপ্লব। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার। শিরিন শারমিন ও টিপু মুন্সি সহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা। ইনু ৭ আর মেনন ৬ দিনের রিমান্ডে। ১৫ বছরে বিদ্যুৎ জ্বালানি খাতে চলেছে হরিলুট। শেখ হাসিনার নেতৃত্বেই ৪ সদস্যের সিন্ডিকেট। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে বিগত আমলে, বলছে জাতিসংঘ। আওয়ামী লীগ আমলে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে ৫ সদস্যের কমিটি গঠন। গণহত্যার সত্যানুসন্ধান কার্যক্রম এগিয়ে যাচ্ছে, জানালেন জাতিসংঘের কর্মকর্তা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নোয়াখালী, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অপরিবর্তিত রয়েছে কুমিল্লায়। এখনো গোমতীর ভাঙা বাঁধ দিয়ে আসা পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। চরম দুর্ভোগে পানিবন্দী লাখ লাখ মানুষ। সরকারি বেসরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ করা হলেও প্রত্যন্ত ও দুর্গম এলাকায় ত্রাণ পাচ্ছেন না অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় গোমতী নদীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া সহ বিভিন্ন উপজেলায়। প্লাবিত হয়েছে নতুন নতুন গ্রাম। এখনো পানিবন্দী অসংখ্য মানুষ। পর্যাপ্ত নৌকা ও ট্রলার না থাকায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। লাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম, বরুড়া সহ বেশ কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতির অপরিবর্তিত। জেলার ১০ লাখের বেশি মানুষ এখনো পানিবন্দী। বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। পানিবন্দী ৮ উপজেলার ২০ লাখ মানুষ। কোম্পানিগঞ্জের মোছাপুর রেগুলেটর গেট ভেঙে তলিয়ে গেছে নতুন নতুন এলাকা। জেলা জুড়ে দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। লক্ষ্মীপুরের রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার বেশিরভাগ গ্রামীণ সড়ক এখনো পানির নিচে। জেলার প্রায় ৩০,০০০ মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে। দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী যাচ্ছে প্রয়োজনের তুলনায় কম। খাদ্য সংকট ও বিশুদ্ধ পানির অভাবে মানবেতর দিন কাটছে দুর্গতদের। আমরা দেখছি যে এর আগে অনেক বন্যা দেখছি, এরকম বন্যা আমি আর কখনো দেখি নাই। এই বন্যার পানি মানুষ এত কষ্টে আছে। ৯০% লোকের ঘরে পানি ঢুকছে। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে বাঘাইছড়ি, লংগদু, বড়কল, বিলাইছড়ি, নানিয়ারচর ও জুরাইছড়ি এলাকা। ভেঙে গেছে বেশ কয়েকটি মাটির ঘর। পানিবন্দী ৬ উপজেলার কয়েক হাজার মানুষ। পানিয়ে গাজিয়ে থাকতে পারি না, যে অসুবিধা ধরে গেছি। খানা দানা খাইলেও খামাই নাই, কিছু নাই। আমরা চলতে পারতেছি না, আমাদের স্বামীদের বুট চলতেছে না। এখন রান্না বান্না করতে পারতেছি না, কি করে আমরা চলবো? খুব কষ্ট আছে, আর অসম্ভব কষ্ট আছে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। উঁচু এলাকা থেকে নামছে পানি, ভেসে উঠছে ক্ষত। বাড়িঘর মেরামত করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ক্ষতিগ্রস্তরা। ধান নাই, এবার কিছু নাই। আমরা খাইতাম গীতা, চলতাম গীতা। আমরা গরিব মানুষ, বারবার বন্যায় বারবার আমরা ক্ষতি করে আমরা করলাম গীতা। চট্টগ্রামেও পরিস্থিতির উন্নতি হয়েছে। মিরেশরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজানের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেছে। বাড়িঘরে ফিরতে শুরু করেছে আশ্রয় নেয়া মানুষগুলো। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে প্রবল বর্ষণ আর বন্যায় প্লাবিত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ১২টি জেলা। দুর্ভোগে লাখ লাখ মানুষ। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে সাধ্যমতো ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে বন্যা কবলিত দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানোটাই এখন বড় চ্যালেঞ্জ। ইনামুল হাবিব রুবেলের ক্যামেরায় আরো জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। বানের পানিতে ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ১২টি জেলা। এখনো আশ্রয়হীন লাখো মানুষ। খাদ্য, সুপেয় পানির অভাবে সীমাহীন হাহাকার। যে যেভাবে পারছেন অর্থ, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, উদ্ধার, আশ্রয়, শুশ্রূষা দিয়ে, কায়িক শ্রম দিয়ে ত্রাণ কাজে সহায়তা করছেন। দলমত আর ব্যক্তি পরিচয় ছাপিয়ে তৈরি হয়েছে এক মানবিক ঐক্য, যা দুর্যোগ দুর্বিপাক থেকে ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধারের প্রাণ শক্তি। চেষ্টা করছি
যে যেন একবার যারা বেশি ক্ষতিগ্রস্ত দুর্গম ওইখানে একটু বেশি করে পৌঁছানোর। আমাদের ক্যাপাসিটি 3 থেকে 4,000 মানুষকে খাওয়ানোর মতো, সো আমরা পর্যায়ক্রমে রেগুলার আসছি, বাট এখন যেটা শুরু করেছি আমরা 2 থেকে 3,000 মানুষ রেগুলারলি আমাদের এখান থেকে খাবার যাবে। যারাই আসবেন প্লিজ একটু ভিতরে যাওয়ার ট্রাই করবেন, বাড়ি বাড়িতে নিজেরা যাওয়ার ট্রাই করবেন যেন সবাই পায়। দুর্যোগ দুঃসময়ে ঐক্যবদ্ধভাবে বিপন্ন মানবতার পাশে দাঁড়ানোর মহৎ গুণটি এদেশের মানুষ রপ্ত করেছেন অনেক আগেই। সিডর আইলার থেকে শুরু করে বন্যা, জলোচ্ছ্বাস, সত্যপ্রবাহ কিংবা অগ্নিকাণ্ড, ভবনধস, এমনকি মহামারীর সময় সর্বস্তরের মানুষ আপনা আপনি সাধ্যানুযায়ী মানবিক কাজে সক্রিয় থেকেছেন। আমাদের ত্রাণ তৎপরতা অব্যাহত রাখা প্রয়োজন এবং আপামর জনসাধারণ আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা সবাই মিলে দেশের সবাই একতাবদ্ধ হয়ে আমরা আমাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। এটা বাংলাদেশের জন্য আমি বলবো যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত দেশ সেবার, দেশপ্রেমের। পর্যাপ্ত ত্রাণ এলেও সমন্বয়হীনতায় সবার কাছে পৌঁছাতে না পারার বিস্তর অভিযোগ বানভাসীদের। সকাল থেকে আইসে দাঁড়া রয়েছে লাইনে। বড় ধরনের যত মানুষ আছে সব লই যায়, সবাই একজনের কথা কই, মনে করেন 10-15টা একজনই লই যায়। আর আমরা কালকে দিব জানলা জান কার দিব না, দেওয়া শেষ। পাঠাননগর কাছারি বাজার এলাকার লোক আজকে 2-3 দিন যাবৎ ওখানে স্কুল, মাদ্রাসা, মসজিদ, অনেক মানুষ বন্দী, তারা খানা পাচ্ছে না, কোনো ত্রাণ পাচ্ছে না। কত মানুষ কতভাবে যে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন তার কোনো পরিসংখ্যান নেই কারো কাছে। ফেনী সদরে বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএনপি। ভারতের সঙ্গে আমাদের যে সমঝোতা চুক্তি আছে তার মধ্য থেকে যে আমরা গেট খুলে দেব, আগামী এত ঘন্টার মধ্যে সতর্কবার্তা আপনাদেরকে আমরা দিয়ে দিলাম। এবার বিনা ঘোষণায় হঠাৎ করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। তার অর্থ হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা এবং সেই সঙ্গে আক্রোশ দুটো যুক্ত হয়ে সমগ্র বাংলাদেশকে আজকে বিশাল এক সংকটের মধ্যে ফেলে দিয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান তাদের আহ্বানে এবং নির্দেশনায় আমাদের প্রথম থেকে কার্যক্রম শুরু হয়ে গেছে যে যেভাবে পারি আমরা যেন বানভাসী মানুষের পাশে দাঁড়াই। ঘরে ঘরে ওরা দেওয়ার চেষ্টা করছে। আমরা যেটা জানি যে আমরা শুনতে পাচ্ছিলাম যে পানির একটু মানে বেশি পানির ডিমান্ড, আর হলো বাচ্চাদের খাবার মানে বেবি ফুড এরকম। তো আমরা সেটা চিন্তা করে আমরা আসলে আমাদের প্যাকেটটা ওইভাবে সাজিয়েছি। আমরা শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবার অনেক জায়গায় আমরা দিয়েছি। এই পর্যন্ত আমরা শুধু ফুলগাজী পশুরাম ছাগলনাইয়াতেই আমরা প্রায় 20,000 পরিবারের কাছে আমরা খাদ্য সামগ্রী, শুকনো খাবার আমরা দিতে পেরেছি, বিশুদ্ধ পানি আমরা দিয়েছি। ভারতের ত্রিপুরা থেকে আসা বন্যায় যে ক্ষত তৈরি করেছে দক্ষিণ পূর্বাঞ্চলে তা শুকাতে সময় লাগবে অনেক দিন। বাংলাদেশের যে কোনো দুর্যোগে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার ইতিহাস নতুন নয়। এবারের বন্যায় দল কিংবা ব্যক্তি পরিচয় ভুলে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন যে যেভাবে পেরেছেন। এই সংকটে মানুষের এই সম্মিলিত প্রয়াস প্রমাণ করেছে যে কোনো সংকটে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ফুলগাজী, ফেনী। বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চলে সামরিক বাহিনীর হেলিকপ্টারে ত্রাণ সামগ্রী পৌঁছানো হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্টদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। বন্যার্তদের মধ্যে পানিবন্দীদের অনেকেই ত্রাণ সামগ্রী পাচ্ছেন না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা দুর্গম এলাকায় খাবার পৌঁছে দেওয়ার কাজ করছেন। দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা জানান, বন্যা কবলিত 11 জেলায় এ পর্যন্ত 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কুমিল্লায় মারা গেছেন সবচেয়ে বেশি 10 জন। বন্যায় 56 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানিবন্দী 12 লাখের বেশি পরিবার। সরকার সবাইকে সমন্বিত করে বন্যা ত্রাণের কাজ করছে। যে স্থান থেকে পানি নেমে যাচ্ছে সেই সমস্ত জায়গায় যাতে ত্রাণ পরিবহনের ব্যবস্থা করা যায় সেই উদ্যোগ গ্রহণ করেছে এবং অনেক ক্ষেত্রে যেখানে আরও দুর্গম এলাকা সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে। এখন পর্যন্ত দূরবর্তী সকল উপজেলা সমূহে ত্রাণ পৌঁছানো গেছে। উপজেলা স্তরে ত্রাণ মজুত করা গেছে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা করছে। ক্রমান্বয়ে সমস্ত বিষয়গুলি ধারাবাহিকভাবে আসছে। আর দুর্গম এলাকা এখন আর নাই। আমরা
সকল জায়গায় ত্রাণ পৌঁছাতে পেরেছি। ছাত্র জনতার বিপ্লবের বিরুদ্ধে পতিত স্বৈরাচারের প্রতি বিপ্লব রুখে দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই, সেজন্য একটি রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান তারা। 20 দিনের সরকারকে কেন দাবি দাওয়া দিয়ে অতিষ্ঠ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতারা। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্ত। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেন, বিএনপির উপর আওয়ামী লীগ যে নির্মম অত্যাচার নির্যাতন করেছে তা নজিরবিহীন। প্রতিবেশী রাষ্ট্রের মদদে আওয়ামী লীগ টিকে ছিল, দেশকে বানিয়েছিল পুলিশি রাষ্ট্র। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানান হাফিজউদ্দিন আহমদ। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। এটাই আমরা চাই। রোডম্যাপ ঘোষণা করতে কোনো আপত্তি থাকার কথা নয়। প্রফেসর ইউনূস সাহেব, আমরা বিএনপির পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করতে চাই, আমরা সবাই আপনাকে সহযোগিতা করব, আপনার হাতকে শক্তিশালী করব, আপনি দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যান। বিভিন্ন ধরনের স্বার্থপর গোষ্ঠী বিড়ম্বিত করছে দাবি দাওয়া নিয়ে। এতদিন কোথায় ছিলেন? 16 বছর যে দুঃশাসন চালিয়েছে তখন দাবি দাওয়া দেননি। এখন এই 20 দিনের সরকারকে কেন নানান ধরনের উদ্ভট দাবি দিয়ে তাদেরকে অতিষ্ঠ করে তুলেছেন? প্রফেসর ইউনূস, আপনি আমাদের গৌরব, আপনি শক্ত হন, নিজেকে দুর্বল ভাববেন না। জনতা, বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যার্তদের সাহায্যে বিএনপির ত্রাণ কমিটির কাছে আর্থিক সহায়তা তুলে দিয়েছে নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় বিএনপির ত্রাণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, প্রত্যন্ত অঞ্চলেও বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নেতাকর্মীরা। এবং এ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় 1.5 কোটি টাকার নগদ অর্থ সাহায্য, শুকনো খাবার এবং সেই সাথে যেখানে পানির অভাব রয়েছে এবং ইলেকট্রিসিটি না থাকার কারণে বিশেষ করে ফেনীতে খুবই সমস্যা হচ্ছিল, সেই জন্য সেখানে মোমবাতি বলেন, দেশলাই বলেন, বিভিন্ন ত্রাণ সামগ্রীর প্যাকেটজাত করে সবাইকে ওখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দলের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আগামী দিনের রাজনীতি হবে কেবলমাত্র জনগণের স্বার্থে, জনগণের পাশে দাঁড়ানোর জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি কথা বলেন। ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ লুটপাট করেছে, বাংলাদেশকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করেছে। গত 5 আগস্ট স্বৈরাচারের পতনের পর দেশবাসী এখন স্বাধীন বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারছে। বিএনপির এই তরুণ নেতা বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বিএনপি সাধারণ মানুষের পাশে থাকে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে লক্ষ্মীপুর 1 আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসরুর হোসেন, গ্যান্ডারিয়া থানা বিএনপির সভাপতি মকবুল হোসেন টিপু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ঢাকার 41 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিয়াকত আলীও উপস্থিত ছিলেন। এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আপনাদেরকে আমরা এই যে বানভাসী মানুষ, এই যে বন্যায় দুর্গত মানুষ, তাদের পাশে দাঁড়ানোর কর্মসূচি হাতে গ্রহণ করেছি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন সহ স্থানীয় বিএনপি সহ সকলে চেষ্টা করছে আপনাদের পাশে দাঁড়ানো। আমি আজকে এসেছি আমার বাবা মরহুম সাদেক হোসেন কোটা ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের উদ্যোগে আমরা প্রতি বছরই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্যান্য যে কোনো জনগণের সমস্যা জড়িত কোনো তৈরি হলে আমরা কিছুটা সাহায্য সহযোগিতা দিয়ে তাদের মাঝে দাঁড়াই। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকা থেকে বিকেলে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদচ্যুতির পর থেকে আত্মগোপনে ছিলেন মোহাম্মদ আলী আরাফাত। গত সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনের সংসদ সদস্য হলে তাকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়
আওয়ামী লীগ সরকার। এর আগে উপনির্বাচনে একই আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। দীর্ঘ প্রায় 17 দিন আত্মগোপনে থাকার পর রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে স্বর্ণ কারিগর মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনকে আসামি করে মামলা করা হয়েছে। দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের দ্বিতীয় আদালতে নিহতের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান ও সাবেক এমপি নাসিমা জামান ববি সহ পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম ছাড়াও অজ্ঞাত আরও 200 জনকে আসামি করা হয়েছে। মামলার আবেদনে বলা হয়, নিহত মুসলিম উদ্দিন একজন স্বর্ণ কারিগর। গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর সিটি বাজার এলাকায় পুলিশের সাথে ছাত্র জনতার সংঘর্ষ হয়। এ সময় মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়া, সৌদি আরবের রাষ্ট্রদূত ও পাকিস্তানের হাই কমিশনার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল 3টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টেটাক্সি। আন্তর্জাতিক ফোরামে রাশিয়া বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে জানান তিনি। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পাশাপাশি খাদ্য, নিরাপত্তা, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি ইস্যুতে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন। স্বাধীনতা যুদ্ধে রাশিয়ার ভূমিকা স্মরণ করে প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে আহ্বান জানান। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মের সহযোগিতার বিষয়ে জোর দেওয়া হয়। দক্ষিণ এশিয়া অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতার জন্য সার্ককে পুনরুজ্জীবনের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এরপর প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন সৌদির রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে সৌদি নেতৃত্বের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বলেন, তার সরকার সৌদি আরব থেকে অব্যাহত সহযোগিতা পেতে উন্মুখ। গেল 15 বছর উন্নয়নের নামে বিদ্যুৎ জ্বালানি খাতে চলেছে হরিলুট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এই খাতে তৈরি হয়েছিল 4 সদস্যের মন্ত্রী আমলা সিন্ডিকেট। কেনাকাটা আর ক্যাপাসিটি চার্জের নামে পাচার করা হয়েছে লাখ কোটি টাকা। দরপত্র ছাড়া এই কাজ দেওয়া হয়েছে পছন্দের প্রতিষ্ঠান ও দলীয় নেতাকর্মীদের। হাজার কোটি টাকার অনিয়ম ঢাকতে বিভিন্ন কোম্পানির পরিচালনা পর্ষদও গঠন করা হয়েছিল। পাশাপাশি হরিলুটের বিচার বন্ধে করা হয় বিদ্যুৎ জ্বালানি দায়মুক্তির বিশেষ আইনও। বিদ্যুৎ জ্বালানি খাতে গেল সরকারের অনিয়ম দুর্নীতির খতিয়ান জানাচ্ছেন রিশাদ নাসরুল্লাহ। আওয়ামী লীগ সরকারের যাত্রা শুরু 2009 সালে। তখন দেশে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল 3 টাকা 73 পয়সা, যা 142% বেড়ে এখন 8 টাকা 95 পয়সা। আর বাসায় ব্যবহার করা গ্যাসের 2 চুলার মাসিক বিল 450 টাকা থেকে দ্বিগুণেরও বেশি বেড়ে এখন 1080 টাকা। বিদ্যুৎ জ্বালানি খাত উন্নয়নে 2010 সালে দায় মুক্তির বিশেষ আইন করে সরকার, যে আইনে টেন্ডার বা দরপত্র ছাড়াই প্রকল্প বাস্তবায়ন শুরু করে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক 2 সচিব আবুল কালাম আজাদ ও আহমেদ কায়কাউসের সমন্বয়ে তৈরি হয় মন্ত্রী আমলা সিন্ডিকেট। উন্নয়নের নামে বিদ্যুৎ জ্বালানির মালিকানা তুলে দেওয়া হয় মাফিয়াদের হাতে। ঠিকাদার বলেন, বিনিয়োগকারী বলেন, সব নিয়োগ করা হলো এবং তারা বাছাই করা লোক এসে গেল এবং সেখানে অধিকাংশ ক্ষেত্রেই রাজনীতিবিদরা জড়িত ছিল এবং আমলারা সেখানে হাতিয়ার হিসেবে কাজ করেছে। এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় কাজ করেছে তৌফিক ইলাহি চৌধুরী। তারই হাত ধরে চলে আসছে ডক্টর কায়কাউস, তারই হাত ধরে চলে আসছে একে আজাদ। সে এমনই আশীর্বাদ পুষ্ট দক্ষতা ব্যক্তি যে তাকে পরবর্তী পর্যায়ে রাজনীতিতেও টেনে আনা হয়েছে এবং তিনি এমপি হয়ে গেছেন এবং কায়কাউসকে মুখ্য সচিব করে সারা রাষ্ট্রেরই নির্বাহী দায়িত্বে আনা হয়েছে। পরবর্তী পুরস্কার স্বরূপ বিদেশে সংস্থায় তার চাকরিও হয়েছে। বাংলাদেশে যে বিপুল পরিমাণ দুর্নীতি এবং সম্পদ লুণ্ঠন এবং পাচার হয়েছে তার একটা বড় উৎসই ছিল এই জ্বালানি ও বিদ্যুৎ খাত। এটা আমি বহু আগে থেকেই বলি যে জ্বালানি মন্ত্রণালয়টা ছিল আসলে একটা কর্পোরেট হাউস, দেশি এবং বিদেশি কর্পোরেট হাউসগুলোর একটা জনসংযোগ বিভাগ। তাদের কাজ ছিল তাদেরকে কিভাবে করা যাবে তাদেরকে পরামর্শ দেওয়া এবং তাদের কাগজপত্র রেডি করে দেওয়া, এগুলো করা। এবং সেই মন্ত্রণালয়ের দায়িত্ব তো প্রধানমন্ত্রীর হাতেই ছিল। কাজে এই বিদ্যুৎ খাতে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে যত অনিয়ম, দুর্নীতি, মিথ্যাচার, জনগণের উপরে চাপ, এই সমস্ত কিছুর জন্য দায় দায়িত্ব তো প্রধানমন্ত্রীকেই নিতে হবে, কারণ উনিই ছিলেন মন্ত্রী এখানে। নসরুল হামিদ বিপু
তার প্রতিমন্ত্রী হিসেবে নসরুল আহমেদ বিপু এই পুরো অপরাধের একজন অন্যতম প্রধান ব্যক্তি। আওয়ামী লীগ সরকারের 15 বছরে দরপত্র ছাড়াই বেসরকারি খাতে 100-এর বেশি বিদ্যুৎ কেনার অনুমতি দেওয়া হয়। একটি বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে 20টি ধাপে টাকা দিতে হতো মন্ত্রী আমলা সিন্ডিকেটকে। উন্নয়নের দোহাই দিয়ে অদক্ষ কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে ক্যাপাসিটি চার্জের নামে ব্যয় করা হয়েছে 3 লাখ কোটি টাকা। এর মধ্যে সামিট গ্রুপ, এসালম, ওরিয়ন, ইউনাইটেড গ্রুপ ও এগ্রিকো সহ 10টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে 60,000 কোটি টাকারও বেশি। কর পরিশোধের নামে বড় অঙ্কের আর্থিক লেনদেন করা হয়েছে ভারতীয় প্রতিষ্ঠান আদানির সাথেও। নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রকল্প নিয়েও রয়েছে 9-6। যে রেন্টাল, কুইক রেন্টাল, এটা হচ্ছে তার একটা বড় জায়গা, যে বিভিন্ন জনকে ব্যবসা দেওয়া এবং কমিশনের ভিত্তিতে। তারপরে একটা ভয়ঙ্কর জায়গায় চলে গেল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, যেগুলিকে তারা সাফল্য হিসেবে দেখালো মেগা প্রকল্প। এটার মধ্যে কয়েকটা তাদের লক্ষ্য ছিল। একটা হইল যে কিছু দেশের সরকারকে খুশি করা, যেমন ভারতকে খুশি করা রামপাল দিয়ে, তারপরে চায়নাকে খুশি করা তার কয়েকটা প্রকল্প দিয়ে, রাশিয়াকে খুশি করা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিয়ে, জাপানকে খুশি করা জাপানের, এবং পাশাপাশি দেশের কিছু ব্যবসায়িক গোষ্ঠী আছে যারা আবার এগুলোর লোকাল পার্টনার। আর সরকারের মধ্যে যারা আছে তাদের হলো বড় আকারের কমিশন। বলা হইল যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি দিয়ে রামপাল করা হবে, এবং আমরা দেখছি কয় মাস পরে পরে এটা নষ্ট হয়। মানে সব 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, মানে মিথ্যাচার এবং অনিয়মে ভরা সমস্ত প্রকল্প। গত 10 বছরে প্রায় 1 লক্ষ কোটি টাকা তারা ক্যাপাসিটি চার্জ হিসেবে সরকার দিয়েছে। কয়টা কোম্পানি? 11টা কোম্পানিকে। সেই 11টা কোম্পানির মধ্যে সামিট ছিল, ইউনাইটেড ছিল, তারপরে বিদেশি কিছু কোম্পানি ছিল। তো এই সমস্ত কোম্পানিগুলোর এই যে টাকাটা তারা পেল, তারা কিন্তু বিদ্যুৎ দিয়ে পায় নাই। বিদ্যুৎ খাতে আওয়ামী সরকারের 3 মেয়াদে লোকসান হয় 2 লাখ কোটি টাকার উপরে। এর মধ্যে সরকারের দেয়া ভর্তুকির পরিমাণ 1,37,000 কোটি টাকা। দেশীয় গ্যাস অনুসন্ধান না করে গত 5 বছরে এলএনজি আমদানিতে ভর্তুকি দেওয়া হয়েছে 26,000 কোটি টাকা। এলএনজি ব্যবসার বড় অংশ সামিট গ্রুপের দখলে। অন্যদিকে স্পট মার্কেটের সাথে যুক্ত থাকা প্রতিষ্ঠানগুলো সরকারের আশীর্বাদ পুষ্ট। গ্যাস নাই এটা বলে তারপর এলএনজি আমদানির কথা বলা হলো, যেটা 1 টাকায় আমাদের গ্যাস হইতে পারে সেটা 50 টাকাতে আমদানি করা হচ্ছে, 50 গুণ বেশি দামে খরচে, এবং তার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ পড়ল। রেন্টাল, কুইক রেন্টাল যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিষ্ঠা করা হলো, সেই পরিমাণ বিদ্যুৎ দরকার নাই, সুতরাং বসিয়ে রেখে তাদের ক্যাপাসিটি চার্জ দেওয়া হলো। কয়েক মাসে আমরা মাত্র কয়েকটা কোম্পানিকে লক্ষ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হলো। এই যে লুণ্ঠনমূলক ব্যবসা ও অসাধু ব্যবসা সম্প্রসারণ করে ব্যয় বৃদ্ধি করেছে এবং মানে গোষ্ঠীগতভাবে লুণ্ঠনকারী তৈরি করা হয়েছে এখানে, সেটার আলটিমেট লক্ষ্য ছিল এ খাতকে আমদানি বাজারে পরিণত করা। বাইরের স্পট মার্কেটের দাম সবচেয়ে বেশি, তখন গ্যাস আমদানি করতে গেছে এলএনজি, সেই আমদানি করে দেখা গেল যে ভোক্তা পর্যায়ে পৌঁছতে 85 টাকা তো পড়ে। প্রতিযোগিতার ভিত্তি দিয়ে সিলেকশন করিনি, তার মেয়াদ বাড়াইছেও সে এক অভিনব কায়দায়, সে ছাড়া আর কারোর কোনো আবেদন নেই। গত 10 বছরে বাংলাদেশে অনুসন্ধান ও উন্নয়ন কূপ মিলিয়ে 17টি কূপ খনন করেছে গ্যাসপ্রম। রাশিয়ার কোম্পানির প্রতিটি কূপ খননে গড়ে 152 কোটি টাকা করে নিয়েছে পেট্রোবাংলার কাছ থেকে, যেখানে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সের কূপ খননের সর্বোচ্চ ব্যয় 80 কোটি টাকা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। গত 15 বছরে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে তদন্ত কমিশন গঠন করেছে সরকার। হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 5 সদস্যের এই কমিশন গঠন করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। তদন্ত কমিশনের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিরা ইদ্রিস এবং মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। পুলিশ, র্যাব, বিজিবি, সিআইডি, এসবি, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর, ডিজিএফআই এবং কোস্টগার্ড সহ কোনো সংস্থার মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে এই তদন্ত কমিশন গঠন করেছে সরকার। এদিকে আরেক প্রজ্ঞাপনে কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় 3 সদস্যের যে তদন্ত কমিশন গঠন করেছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার, তা বাতিল করা হয়েছে। স্বৈরাচার পতনে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগের সত্যানুসন্ধান কার্যক্রম ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলেছেন রোরি মোঙ্গাবেন। জাতীয় সংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক দপ্তরের প্রধান রোরি মোঙ্গাবেন
তার নেতৃত্বে বাংলাদেশে গণহত্যার তদন্তে জাতিসংঘের তথ্যানুসন্ধানী দল দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন তিনি। এই সাক্ষাৎকে একেবারেই সৌজন্যমূলক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শান্তিরক্ষী মিশনে যেন আরও বেশি কাজের সুযোগ পায় বাংলাদেশ, সে বিষয়ে প্রতিনিধি দলকে অনুরোধ করা হয়েছে। Areas we could assist and support the interim government and people of Bangladesh going forward. So we're about halfway through our visit now. It's been very positive, the discussions that we've had. We've been really inspired as well by the many things we've heard from the students, from the young people, and we all want to support Bangladesh. আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি এবং তারা বলছে যে বাংলাদেশে যারা ইউএনএ কাজ করতেছে তারা খুবই ভালো কাজ করতেছে। শেখ হাসিনার আমলে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় অন্তর্বর্তী সরকারের জন্য দেশ পরিচালনা ভয়াবহ চ্যালেঞ্জের হয়ে পড়েছে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই মন্তব্য করেছেন। সোমবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ডুজারিক বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে। দেশে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় যা যা করা প্রয়োজন অন্তর্বর্তী সরকার তাই করবে বলে আশা জাতিসংঘের মুখপাত্রের। গেল 5 আগস্ট এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলে তিনি দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। দেশের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের নেই বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের শুনানিতে অংশ নেয়ার পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। বলেন, মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার ও রাজনৈতিক অধিকার মিছিল মিটিংয়ে হস্তক্ষেপও সরকারের ইচ্ছা নেই। তিনি আরও বলেন, নিষিদ্ধ চেয়ে করা রিটে আওয়ামী লীগকে বিবাদী করা হয়নি। এই মামলার পরবর্তী শুনানির জন্য 1 সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত। আন্দোলনগুলো এটাই স্বীকৃতি দেয় যে বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না। তবে তাদের অপরাধের বিচার ভিন্নভাবে হবে। তাদের অপরাধের বিচার যেভাবে রাষ্ট্রীয় আইন আছে সেভাবে করবেন। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরতে বাংলাদেশ ব্যাংকের ঋণের সুদের হার বাড়ানোর সিদ্ধান্তে উদ্বিগ্ন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সকালে রাজধানীর মতিঝিলে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এই তথ্য জানান ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ। এ সময় তিনি বলেন, সুদের হার বাড়লে দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতে চাপ বাড়ে। চলমান অস্থিরতা বিবেচনায় নিয়ে দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নজরদারি করেন ব্যবসায়ী নেতারা। দাবি জানান ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণের প্রবাহ বাড়ানোর। এ সময় এক প্রশ্নের জবাবে ডিসিসিআই সভাপতি জানান, ব্যাংক লুটেরাদের ব্যবসায়ীরা সমর্থন করে না। লুটেরাদের শায়েস্তা করতে কেন্দ্রীয় ব্যাংক যে সিদ্ধান্তই নেবে ব্যবসায়ী সমাজ তাদের সমর্থন দেবে। এদিকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে কয়েকজনের নাম প্রস্তাব করেছে এ বিষয়ে গঠিত সার্চ কমিটি। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে দেখা করে প্রস্তাবনা তুলে দেন কমিটির সদস্যরা। সিদ্ধান্ত হয়েছে এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজ বাড়ি কক্সবাজারে যাচ্ছেন কাল। দীর্ঘ 9 বছর নির্বাসিত থাকার পর এই প্রথম নিজ জেলা কক্সবাজারে যাচ্ছেন তিনি। তার আগমন উপলক্ষে জেলা জুড়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। শহর থেকে তার বাড়ি পেকুয়া পর্যন্ত সড়কের দুপাশে তৈরি করা হয়েছে কয়েক হাজার
তরুণ ফেস্টুন। তার আগমনে গণজোয়ার সৃষ্টি হবে বলে জানান দলের নেতাকর্মীরা। প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজন হয়েছে AHZ এর প্রি ডিপার্চার ইভেন্ট। রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এর আয়োজন করা হয়। যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই প্রতিষ্ঠানের ভিন্ন ধর্মী আয়োজনে অংশ নেয় শিক্ষার্থী ও তাদের পরিবার। অনুষ্ঠানের সর্বোচ্চ স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা, বিশেষ উপহার সামগ্রী ও আইস ব্রেকিং সেশনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন AHZ এর চিফ কমার্শিয়াল অফিসার জহিরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের রিজিওনাল ম্যানেজার ওয়াহিদ জামান, ঢাকা দক্ষিণের রিজিওনাল ম্যানেজার HM শাহজালাল, রিজিওনাল মার্কেটিং ম্যানেজার মাহফুজ কুশল সহ ঢাকার 3টি ব্রাঞ্চের ম্যানেজার, কাউন্সিলর সহ অন্যান্যরা। চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটে আল আরাফা ইসলামী ব্যাংকে 222তম শাখার উদ্বোধন হয়েছে। দুপুরে শাখাটির উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট, KDS গ্রুপের চেয়ারম্যান এবং ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান। এ সময় তিনি বলেন, শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা পৌঁছে দিতে আল আরাফা ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ, পরিচালক আহমদুল হক, লিয়াকত আলী চৌধুরী, রফিকুল ইসলাম সহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইনি নোটিশ না পাওয়া পর্যন্ত সাকিবের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। তার মন্তব্যে অনেকটাই পরিষ্কার, পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে থাকছেন সাকিব আল হাসান। মনির হোসেন খানের রিপোর্ট। সকাল থেকেই বিসিবিতে পরিচালকদের আনাগোনা, তবে মিডিয়ার চোখ গামিনী ডি সিলভার দিকে। এতদিন নাজমুল হাসান পাপনকে ভাবা হতো বিসিবিতে অজেয়। অনেকের মতে তার চাইতে প্রভাবশালী মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পিচ কিউরেটর। ক্ষমতার পালাবদলে পাপন বিদায় নিলেও গামিনী আছেন বহাল তবিয়তেই। তাকে এই মুহূর্তে বাদ দেওয়ার কোনো পরিকল্পনাও নেই বোর্ডের। না, এটা তো আপনাদেরকে বলেছি, একটা মিটিং ছাড়া কোনো মিটিং হয়নি, তো মিটিংয়ের সিদ্ধান্ত ছাড়া তো এগুলো বলা যাবে না। আমার মনে হয় যে এই ধরনের প্রশ্ন না করলেই হবে। হত্যা মামলা হওয়ায় সাকিবকে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগেই দেশে ফিরিয়ে আনার আলোচনা ছিল। তবে প্রথম টেস্টের পারফরমেন্সে অন্তত আরও একটি লাইফলাইন পেলেন সাকিব। কোয়ালিটি প্লেয়ার ছাড়া আপনার একটা দলে, একটা দেশে কিন্তু 14-15 বছর খেলা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। কারণ এটা কোয়ালিটি প্লেয়ার ছাড়া এই অ্যাচিভমেন্ট কেউ করতে পারে না। সো ওর তো পারফরমেন্স সবসময় ভালো, এবং ও যখনই খেলে বাংলাদেশের দলের জন্য কিন্তু এক্সট্রা আমরা বেনিফিট পাই। এখন পর্যন্ত আমি জানা মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনও পাইনি। এটা পেলে তারপরে হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নিব। বোর্ড সভা না থাকলেও দুপুরের মধ্যে বিসিবিতে চলে এসেছেন সভাপতি ফারুক আহমেদ। আগামী বোর্ড সভার আগে পরিচালকদের দায়িত্ব বণ্টনের বিষয়টি চূড়ান্ত হচ্ছে না বলে জানান আকরাম খান। ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরমেন্স খারাপ ছিল, ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি, এবং 2-1 জনের নামে আপনার অভিযোগ ছিল, বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের দেওয়া আছে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের আশা এই বোর্ড পরিচালকের। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির অবনতি। পানি নামছে ফেনী ও মৌলভীবাজার থেকে। বন্যা এ পর্যন্ত 27 জনের মৃত্যু। গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। রোডম্যাপ ঘোষণার আহ্বান নেতাদের। সরকারকে রুখে দিতে হবে পতিত স্বৈরাচারের প্রতিবিপ্লব। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার। শিরিন শারমিন ও টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা। ইনুস 7 আর মেনন 6 দিনের রিমান্ডে। 15 বছরে বিদ্যুৎ জ্বালানি খাতে চলেছে হরিলুট। শেখ হাসিনার নেতৃত্বেই 4 সদস্যের সিন্ডিকেট। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে বিগত আমলে, বলছে জাতিসংঘ। আওয়ামী লীগ আমলে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে 5 সদস্যের কমিশন গঠন। গণহত্যার সত্যানুসন্ধান কার্যক্রমে এগিয়ে যাচ্ছে জানালেন জাতিসংঘের কর্মকর্তা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ সবাইকে।